আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচের প্রিয় ভাই আপুরা যারা 2 দিন পরেই হচ্ছে কলেজে উঠে যাবা, কলেজে ওঠার আগে আগে তোমাদের বায়োলজি প্রিপারেশনটাকে একদম জিরো বেসিক থেকে শুরু করে নেক্সট লেভেলে যদি নিয়ে যেতে চাও, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। আজকের ক্লাসে আমরা একদম জিরো বেসিক থেকে শুরু করব। দেখো, আজকে আমরা এত জিরো বেসিক থেকে শুরু করব যেটা কিনা অন্য কোনো চ্যানেল বা অন্য কোথাও তুমি পাবা না। একদম বায়োলজি শব্দটা থেকে শুরু করব, এত জিরো বেসিক। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে তোমার বায়োলজি সম্পর্কে আগে কিচ্ছু জানা নাই, সেখান থেকেও তুমি যাতে বায়োলজির অনেক ইম্পর্টেন্ট জিনিস সম্পর্কে জানতে পারো, একদম বুঝে বুঝে আগাইতে পারো, সেই জিনিসটা আজকে নিশ্চিত করার আমরা চেষ্টা করব। বেসিক ফাউন্ডেশন ক্লাস নাম্বার 1-এ তোমাদের সবাইকে স্বাগতম। সো চলো আমরা শুরু করি। আজকের ক্লাসটা করার জন্য কোনো বইয়ের দরকার নাই, কোনো কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই, জাস্ট ইচ্ছাশক্তি থাকতে হবে যে ভাইয়া যে কথাগুলো বলতেছে আমি একটু দেখি না যে ভাইয়া কি আসলে বুঝাইতেছে, সেই জিনিসটা আসলে বুঝতে পারতেছি কিনা, সেই ইচ্ছাশক্তিটা দরকার। এবং এই ক্লাসের লাস্ট পর্যন্ত আমি যা যা পড়াবো সেগুলো একটু নোট করতে হবে। ঠিক আছে, আজকের ক্লাসে জাস্ট তুমি যদি দেখে দেখে আগাও, ঠিক আছে, জাস্ট ক্লাস দেখলাম তাহলে লাভ হবে না। তোমাকে অবশ্যই খাতা নিয়ে বসতে হবে এবং ভাইয়া যে কথাগুলো বলবো সেগুলোর সাথে সাথে একটু নোট করতে হবে। একটু যত্ন করে আজকের ফুল ক্লাসটা দেখো। ডেফিনেটলি তুমি বায়োলজিতে একদম যদি জিরো বেসিকও তোমার থাকে, সেখান থেকেও ইমপ্রুভ করে একদম নেক্সট লেভেলে চলে যেতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, বায়োলজি একটা সাবজেক্ট যেটা কিনা জীববিজ্ঞান, ঠিক আছে, বিজ্ঞানের একটা শাখা। এই শাখাটা কেউ না কেউ তো আবিষ্কার করছিলেন। কে আবিষ্কার করছিলেন? সেটা বিজ্ঞানী এরিস্টটল। আমরা মোটামুটি সবাই জানি যে সায়েন্সের ম্যাক্সিমাম শাখায় এই ব্যক্তির আবিষ্কার। এই ব্যক্তি খালি ধ্যান করতো, দার্শনিক ছিলেন তিনি, গ্রিক দার্শনিক। ধ্যান করতেন আর একটা করে শাখা আবিষ্কার করতেন। সো তুমি এখন জানো যে বায়োলজি বইটা পড়তে গিয়ে কলেজ লাইফে উঠে তোমার যদি ফ্রাস্ট্রেশন কাজ করে বা মাথা যদি কাজ না করে, তখন কাকে গালি দিতে হবে। ঠিক আছে, সেই ব্যক্তি এরিস্টটল, যিনি কিনা বায়োলজি আবিষ্কার করছেন। সো যদি কোথাও তুমি এরকমটা প্রশ্নে পাও যে হু ইজ দ্য ফাদার অফ বায়োলজি বা জীববিজ্ঞানের জনক কাকে বলা হয়, সেক্ষেত্রে আনসার কি হবে? আনসার হবে গ্রিক দার্শনিক এরিস্টটল। তাকে কেন বায়োলজি বা জীববিজ্ঞানের জনক বলা হয়, ফাদার বলা হয় বলতো? এর কারণ এই ব্যক্তি একটা খুবই মহান কাজ করছিলেন। তিনি বলছিলেন যে দুনিয়াতে আসলে 2 রকমের জীব পাওয়া সম্ভব। এক ধরনের জীব যাদের ডালপালা থাকে, যাদের মাঝে সবুজ সবুজ পাতা থাকে, তাদেরকে বলা হবে উদ্ভিদ। আর কিছু কিছু জীব আছে যাদের এরকম ডালপালা নাই, পাতা নাই, তাদেরকে বলা হবে প্রাণী। এই যে উদ্ভিদ এবং প্রাণীর শ্রেণীবিন্যাস, এটা কিন্তু সর্বপ্রথম করছিলেন বিজ্ঞানী না, দার্শনিক এরিস্টটল। ঠিক আছে, সো এই মহান কাজের জন্য তাকে বলা হয় ফাদার অফ বায়োলজি বা জীববিজ্ঞানের জনক। ঠিক আছে, তিনি কি করছিলেন আমরা মনে রাখবো, তার অবদান ছিল এটাই। তিনি অনেক অনেক অবজারভেশন করার পর ফাইনালি এটাই জানতে পারেন যে দুনিয়াতে আসলে 2 রকমের জীব থাকা পসিবল, একটা উদ্ভিদ আর একটা প্রাণী। উদ্ভিদ এবং প্রাণীকুলের শ্রেণীবিন্যাস সর্বপ্রথম করার কারণে তাকে বলা হয় জীববিজ্ঞানের জনক। ঠিক আছে, আচ্ছা, এই জিনিসটা আমরা জেনে গেলাম। সো জীববিজ্ঞান তিনি আবিষ্কার করে এরপর বাকি বিজ্ঞানীদেরকে বলছিলেন বাকি কাজ তোমরা করো। ঠিক আছে, আমি আর কোনো কিছু করবো না, বাকি কাজ তোমরা করো। সো এরপর নানান বিজ্ঞানী আসছে, বিজ্ঞানীরা একটার পর একটা জিনিস আবিষ্কার করতেই আছে। এরপর চলে আসে 1802 সাল। 1802 সাল মনে রাখতে হবে, 1802 সাল। 1802 সালে একজন ফ্রান্সের বিজ্ঞানী, ফরাসি বিজ্ঞানী, যার নাম ছিল লেমার্ক। এই লেমার্ক সাহেব তিনি চিন্তা করলেন যে এরিস্টটল সাহেব একটা জিনিস আবিষ্কার করছে, ওটার তো একটা নাম দেওয়া দরকার। সো তিনি সর্বপ্রথম এই বায়োলজি নামটা রাখেন। বায়োলজি নামটা রাখেন। সো জীববিজ্ঞানের আবিষ্কারক কে বা হু ডিসকভার্ড বায়োলজি? আনসার এরিস্টটল। কে জীববিজ্ঞান শব্দটার প্রবর্তক বা কে জীববিজ্ঞান নামকরণ করছিলেন, সেই জিনিসটা বিজ্ঞানী লেমার্ক। ঠিক আছে, সো আমরা কিন্তু জীববিজ্ঞান একদম জিরো থেকে শুরু করছি। জীববিজ্ঞানের আবিষ্কারক কে, জীববিজ্ঞান নামকরণ কে করছিল, সেই জিনিসগুলো কিন্তু আমরা জেনে গেলাম। এখন দেখো, ওইখানে একটা কথা লিখছি ভাইয়া যে লেমার্কের পূর্ণ নাম লিখতে গেলে মরে যাব। এই কথাটা কেন লিখছি ভাইয়া, এই জিনিসটা একটু দেখার চেষ্টা করো। ওনার বাবা মা ওনার যখন নামকরণ করতে গেছেন, তখন বলতেছে আর কি যে ছেলের নাম আসলে কি রাখবেন। সো ওনারা ছেলের নাম লেমার্ক এক শব্দে রাখলেই হইতো, ওনারা মোটামুটি ঠিকানা লিখে দিয়েছেন ওনাদের। ঠিক আছে, দেখো, লেমার্কের ফুল নাম ছিল জিন বাপটিস্ট পিয়ের অ্যান্টনি ডি মনেট চেভেলিয়ার ডি লেমার্ক। মাশাল্লাহ, মানে বিশাল বড় এক নাম। এত বড় নাম মনে রাখতে পারলে তো অবশ্যই ভালো, না মনে রাখতে পারলো জাস্ট মনে রাখো লেমার্ক। বিজ্ঞানী লেমার্ক, তিনি সর্বপ্রথম বায়োলজি শব্দটা প্রবর্তন করছিলেন। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। এরপর আসো আমরা বায়োলজির আরো ভিতরে একটু যাওয়ার চেষ্টা করি যে জীববিজ্ঞান বা বায়োলজি, এই যে কথাটা, বায়োলজি কথাটা আসছে কিন্তু 2টা গ্রিক শব্দ থেকে। কয়টা শব্দ? 2টা গ্রিক শব্দ থেকে। একটা শব্দ বায়োস আর একটা লজস। যে কিনা জীববিজ্ঞান কিছু পড়ে নাই 9-10-এ, একদম প্রথম চ্যাপ্টার জীবন পাঠের একদম প্রথম পেজে কিন্তু এই কথাটা ছিল যে জীববিজ্ঞান এই শব্দটা বা বায়োলজি শব্দটা 2টা গ্রিক শব্দ থেকে আসছে। একটা ছিল বায়োস, যেটার অর্থ জীবন, আর একটা লজস। লজস মানে জ্ঞান। এখন জ্ঞান বা নলেজ, এই জিনিসটাকে আমরা তো মোটামুটি জানি যে এখানে অনেক ইনফরমেশন থাকবে, অনেক তথ্য থাকবে, অনেক থিওরি থাকবে, অনেক আবিষ্কার থাকবে এখানে। সেই জিনিসগুলোকে একসাথে বলা হয় জ্ঞান।
কিন্তু তোমাকে যদি আমি প্রশ্ন করি যে ভাইয়া বলো তো জীবন জিনিসটা আসলে কি, হোয়াট ইজ লাইফ, জীবন জিনিসটা আসলে কি একটু বলো তো, তুমি কিন্তু হচ্ছে থতমত খেয়ে যাবা। অনেক ধরনের প্রশ্ন বা অনেক ধরনের চিন্তা তোমার মাথায় আসবে যে ভাই এই যে বেঁচে আছি, নিঃশ্বাস প্রশ্বাস নিতেছি, ওই জিনিসটাই জীবন। আবার কেউ কেউ বলবে ভাই জীবন মানে তো জীবাংলা। আবার কেউ কেউ বলবে যে ভাই জীবন মানে তো আসলে দুঃখ কষ্ট বেদনা অনেক কিছু, ঠিক না? সো জীবনের আসলে সংজ্ঞাটা কি জীববিজ্ঞানের ভাষায়, সেই জিনিসটা কিন্তু তুমি যেমন জানো না, আমিও জানি না, ইনফ্যাক্ট কোনো বিজ্ঞানীই জানেন না, ঠিক আছে? তোমার কলেজের যে স্যার হচ্ছে বায়োলজি পড়াইতে আসবেন, ওনাকে যদি প্রশ্ন করো যে স্যার আপনি তো বলতেছেন জীববিজ্ঞান মানে হচ্ছে জীবন সম্পর্কিত বিজ্ঞান, এখন জীবনের সংজ্ঞাটা আসলে কি, দেখবো যে স্যারও কনফিউজ হয়ে গেছে। কারণ জীবনের সংজ্ঞা পৃথিবীর কেউই এখন পর্যন্ত একদম 100% অ্যাকুরেসির সাথে দিতে পারে নাই, 100% অ্যাকুরেসির সাথে দিতে পারে নাই, কোনো বিজ্ঞানী দিতে পারে নাই। সো বিজ্ঞানীরা এরকম যখন কোনো একটা কিছুতে নিশ্চিত হইতে পারে না যে এই জিনিসটার মানেটা আসলে কি বা এটার সংজ্ঞাটা আসলে কি হবে, তখন তারা হচ্ছে কিছু পরিমাণ কি দেন, হাইপোথিসিস দেন। হাইপোথিসিস, হাইপোথিসিস। আচ্ছা হাইপোথিসিস মানে কি? হাইপোথিসিসের কথাটা তোমরা ফিজিক্স ফার্স্ট পেপারে ভৌত জগৎ ও পরিমাপ যখন পড়তে যাবা তখনও দেখবা যে ওইখানে আছে। আপাতত আমরা একদম সহজ করে জেনে ফেলি, হাইপোথিসিস মানে হচ্ছে অনুকল্প। হাইপোথিসিস মানে হচ্ছে অনুকল্প, অর্থাৎ একটা জিনিস সম্পর্কে আমরা একদম 100% শিওর না যে এটা সংজ্ঞা এটাই, কিন্তু আমরা তার সম্পর্কে মোটামুটি একটা ধারণা পোষণ করতে পারি। অর্থাৎ একদম সহজভাবে বললে এই জিনিসটা বলা যায় যে বায়োলজি পরীক্ষা তো দিয়ে আসছো তুমি এসএসসিতে, ঠিক না? এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি কত পাবা, তুমি মোটামুটি বলতে পারো যে ভাইয়া A+ তো পাবো, আর 90+ নাম্বার থাকবে আশা করি ইনশাল্লাহ। এই যে 90+ থাকবে আশা করি ইনশাল্লাহ, এই কথাটাই হচ্ছে আমরা বলতে পারি হাইপোথিসিস, যেখানে তুমি 100% কোনো কিছু সম্পর্কে শিওর না, কিন্তু মোটামুটি একটা মতামত তুমি দিতেছো, সেই জিনিসটাকে বলা হবে হাইপোথিসিস কিংবা অনুকল্প। সো বিজ্ঞানীরা যেহেতু হচ্ছে জীবন সম্পর্কে 100% শিওর না, তারা হচ্ছে জীবন সম্পর্কে অনুকল্প দিচ্ছেন বা হাইপোথিসিস দিচ্ছেন। সো চলো আমরা সেই হাইপোথিসিসগুলাই জানতে শুরু করি, এবং সেই হাইপোথিসিস জানতে জানতে আমরা এমন সব বেসিক জানা শুরু করব যে বেসিকগুলো হচ্ছে মেডিকেলে আসতে পারে, ঢাকা ইউনিভার্সিটিতে আসতে পারে, এবং হচ্ছে তোমার বায়োলজি পড়তে গেলে যতদিন বায়োলজি পড়বা সব ক্ষেত্রে লাগবে, ঠিক আছে? আমরা কিন্তু মেইন বই টাচও করতেছি না, মেইন বই আমরা আজকে টাচও করব না, কিন্তু আজকে আমরা এমন এমন বেসিক শিখবো যেই বেসিকগুলো সারা জীবন আমাদের কাজে লাগবে যতদিন পর্যন্ত আমরা বায়োলজি পড়ি, ঠিক আছে? সো চলো, ওল্ড হাইপোথিসিস, বিজ্ঞানীরা সর্বপ্রথম জীবন আসলে কি সেটা সম্পর্কে যেই অনুকল্প বা মোটামুটি একটা সংজ্ঞা দাঁড় করাইছিলেন, সেই জিনিসটাকে বলা হয় ওল্ড হাইপোথিসিস। সো ওল্ড হাইপোথিসিস অনুযায়ী বিজ্ঞানীরা কি বলছিলেন দেখো, বিজ্ঞানীরা বলছিলেন যে জীবন বা লাইফ হচ্ছে আসলে কোষের ভিতরে থাকা সজীব প্রোটোপ্লাজমের বহিঃপ্রকাশ। কি বললেন তারা? তারা বললেন যে জীবন জিনিসটা হচ্ছে আসলে কোষের ভিতরে থাকা সজীব প্রোটোপ্লাজমের বহিঃপ্রকাশ। এখন এখানে কয়েকটা কথা চলে আসছে যে কোষের ভিতরে থাকতে হবে, তার মানে জীবন হইতে হইলে তারা কি বলছেন, জীবন হইতে হইলে অবশ্যই কোন একটা কিছুকে কোষ দ্বারা গঠিত হইতে হবে, কোষ দ্বারা গঠিত হইতে হবে, ঠিক না? কোষ দ্বারা গঠিত না হইলে কোষের ভিতরে কেমনে থাকবে, ঠিক না? সো বিজ্ঞানীরা সর্বপ্রথম যেই অনুকল্প দাঁড় করাইছিলেন জীবন সম্পর্কে, সেই কথাটার মাঝে ছিল যে লাইফ হইতে হইলে বা জীবন হইতে হইলে অবশ্যই সেই জিনিসটাকে কোষ দ্বারা গঠিত হইতে হবে, ঠিক আছে? এবং সেই কোষের ভিতরে কি থাকতে হবে, সজীব প্রোটোপ্লাজম থাকতে হবে। এখন এই পর্যায়ে তোমাদের মনে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে ভাইয়া কোষ জিনিসটা আসলে কি, বা প্রোটোপ্লাজম এই কথাটা তার আসলে কি বোঝায়? সো চলো আমরা 3D অ্যানিমেশনের মাধ্যমে সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। ভাইয়া হচ্ছে তোমরা যারা আমাদের এইচএসসি বায়োলজি কোর্সে 27-এর যে কোর্স আছে সেই কোর্সে যারা ভর্তি হবা, তাদের কিন্তু আমি এরকম 3D অ্যানিমেশন দেখায় হচ্ছে বায়োলজি শেখানোর চেষ্টা করব। সো চলো আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা ফার্স্টেই হচ্ছে একটু একটা প্ল্যান্ট বা হচ্ছে উদ্ভিদের একটা কোষ সম্পর্কে জানার চেষ্টা করি, এবং সেই কোষের ভিতরে আসলে কি কি থাকে, কোন জিনিসটাকে প্রোটোপ্লাজম বলা হয়, সেই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথমে আসলে আমরা দেখার চেষ্টা করি যে একটা উদ্ভিদের ভিতরে আমরা যদি হচ্ছে একদম জুম করতে করতে একদম ভিতরে চলে যাই, তার একটা পাতার ভিতরে আমরা যদি চলে যাই, সেখানে আমরা দেখব কিছু পরিমাণ টিস্যু আছে। সেই টিস্যুগুলোকেও আরো জুম করতে করতে আমরা যদি আরো ভিতরে ঢুকে যাই, তখন আমরা দেখব সেখানে একটা যে একক আমরা পাচ্ছি, সেই এককটাকে বলা হবে হচ্ছে কোষ। সেমলি আমরা প্রাণীদের ক্ষেত্রে চিন্তা করি যে এটা ধরো হচ্ছে একটা ঘোড়া, সেই ঘোড়ার একদম ভিতরে আমরা যদি চলে যাই, ঠিক আছে, সেই ঘোড়ার একদম ভিতরে চলে গেলে আমরা দেখবো যে সেখানেও কি পাওয়া যাচ্ছে, সেখানেও যে এককটা পাওয়া যাচ্ছে সেই এককটাকেই বলা হয় এক একটা প্রাণী কোষ, ঠিক আছে? সো আমরা কিন্তু দেখলাম যে উদ্ভিদ হোক কিংবা প্রাণী হোক, দুই ক্ষেত্রেই আমরা যে জিনিসগুলো পাচ্ছি সেটা হচ্ছে গঠন এবং কাজের একক হচ্ছে কোষ। সো আমরা যদি আমাদের ফুল দেহটাকে বা একটা উদ্ভিদের দেহটাকে একটা বিল্ডিং এর সাথে কল্পনা করি, সেই বিল্ডিং এর মাঝে এক একটা ইট যেমন হচ্ছে তার একক, সেমলি আমাদের দেহ কিংবা উদ্ভিদ দেহের মাঝেও এক একটা কোষ হচ্ছে সেই জীবদেহটার গঠন এবং কাজের একক।
সো আমরা 19 যে পড়ে আসছি যে কোষ হচ্ছে আসলে জীবদেহের গঠন এবং কাজের একক, সেই জিনিসটা বলতে আসলে কি বোঝায় সেটা আশা করি তোমরা একদম ক্লিয়ার হয়ে গেছো। সিম্পল ভাষায় যে কোনো একটা জীবদেহ নিয়ে আমরা যদি তার ভিতরে জুম করতে 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 একদম ভিতরে চলে যাই, তখন আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এইরকম একটা ইউনিট, যে ইউনিটকে বলা হয় হচ্ছে কোষ। ঠিক আছে, সেটা উদ্ভিদ দেহ হোক প্রাণী দেহ হোক, সব ক্ষেত্রে আমরা একদম ভিতরে চলে গেলে দেখবো যে এরকম একটা একক পাওয়া যাচ্ছে, যে এককটাকে বলা হবে হচ্ছে কোষ। ঠিক আছে, তো আমরা কিন্তু জেনে গেলাম যে কোষ আসলে জিনিসটা কি। এখন একটা উদ্ভিদ কোষকে আমরা একটু ভালো করে যদি অবজারভেশন করি যে এর ভিতরে আসলে কি কি থাকে, ঠিক আছে, এর ভিতরে আসলে কি কি থাকতেছে, তাহলে দেখো যে এর বাইরে এই যে সবুজ কালারের একটা অংশ আমরা দেখতেছি, একটা সবুজ কালারের যে অংশ দেখতেছি এখানে, এই জিনিসটাকে কি বলা হয়? এই জিনিসটাকে বলা হয় কোষ প্রাচীর। কোষের বাইরে থাকা একটা প্রাচীর। এই কোষ প্রাচীর জিনিসটা শুধুমাত্র কোথায় পাওয়া যায়? উদ্ভিদ কোষে পাওয়া যায়, এই জিনিসটা প্রাণী কোষে পাওয়া যায় না। সো কোষ প্রাচীর আমরা দেখতেছি। কোষ প্রাচীরের পর এরপর দেখো এই জায়গাতে আরেকটা কি আছে? আরেকটা কিন্তু আবরণ আছে না? কোষ প্রাচীরের ভিতরে এই যে আবরণটা, সেই আবরণটাকে বলা হয় হচ্ছে কোষ ঝিল্লি। সো এই যে কোষ ঝিল্লি, সেটার ভিতরে যত সজীব উপাদান আছে, একটা কোষের কোষ ঝিল্লির ভিতরে যত সজীব উপাদান আছে, এখানে যত রকমের সজীব উপাদান আছে, সবগুলাকে একত্রিতভাবে বলা হয় হচ্ছে প্রোটোপ্লাজম। ঠিক আছে, প্রোটোপ্লাজম তাহলে কোনটা বুঝতে পারছো? প্রোটোপ্লাজম জিনিসটা হচ্ছে একটা কোষের কোষ ঝিল্লির ভিতরে থাকা সকল সজীব পদার্থ। তাহলে কি কি সজীব পদার্থ আছে আমরা একটু দেখার চেষ্টা করি, চলো। ফার্স্টে যেটা আছে, এই যে আমরা অংশটা দেখতেছি, এখানে, সেই জিনিসটাকে কি বলা হবে? সেই জিনিসটাকে বলা হবে নিউক্লিয়াস। এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, এই যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের সাথে এই জায়গাতে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এখানে আছে হচ্ছে গলজি বডি, তারপর পাশাপাশি হচ্ছে আমরা যদি আরেকটু নিচে গেলে আমরা দেখবো এটা হচ্ছে কোষ গহ্বর। এই যে অংশটা, সেই জিনিসটাকে বলা হয় কোষ গহ্বর। এখানে আমরা দেখছি ক্লোরোপ্লাস্ট, তারপর এই জায়গাতে আমরা দেখছি মাইটোকন্ড্রিয়া। সো একটা উদ্ভিদ কোষের ভিতরে আসলে কিন্তু অনেক উপাদান থাকে। সো আমরা মনে রাখলাম যে একটা কোষ, সেই জিনিসটা উদ্ভিদ কোষ হোক কিংবা প্রাণী কোষ হোক, তার যে কোষ ঝিল্লি, সেই কোষ ঝিল্লির ভিতরে থাকা সমস্ত সজীব উপাদান ইনক্লুডিং নিউক্লিয়াস সহ সমস্ত সজীব উপাদানকে একত্রিতভাবে বলা হয় হচ্ছে প্রোটোপ্লাজম। সো বিজ্ঞানীরা কি বলছিলেন, আমরা তাদের তোমার হচ্ছে হাইপোথিসিসটাতে আবার ফেরত যাই। আমরা কি মনে রাখছিলাম যে ওল্ড হাইপোথিসিস অনুযায়ী এই যে এক একটা কোষ, সেই কোষের ভিতরে থাকা সজীব প্রোটোপ্লাজমের বহিঃপ্রকাশকে বলা হয় হচ্ছে জীবন। বহিঃপ্রকাশ মানে কি? বহিঃপ্রকাশ মানে এখানে বোঝানো হচ্ছে এই যে প্রোটোপ্লাজম, সেই প্রোটোপ্লাজমের চলন হবে, নড়াচড়া করবে, সেই প্রোটোপ্লাজমের বৃদ্ধি হবে, অর্থাৎ সংখ্যা বৃদ্ধি হবে। তারপর হচ্ছে সেই প্রোটোপ্লাজমের ভিতরে নানান রকমের বিক্রিয়া সংঘটিত হবে। ঠিক আছে, এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে বহিঃপ্রকাশ। ঠিক না? তাহলে আলটিমেটলি ওল্ড হাইপোথিসিস অনুযায়ী জীবনের সংজ্ঞাটা বা জীবন সম্পর্কে ধারণাটা কি দাঁড়াইলো যে জীবন হইতে হইলে অবশ্যই কোন একটা কিছুকে কোষ দ্বারা গঠিত হইতে হবে, এবং সেই কোষের ভিতরে সজীব প্রোটোপ্লাজম থাকতে হবে। সেই সজীব প্রোটোপ্লাজমের বহিঃপ্রকাশ থাকতে হবে, অর্থাৎ চলন থাকতে হবে, নড়াচড়া থাকতে হবে, তার বৃদ্ধি হইতে হবে, বিভিন্ন অঙ্গাণুগুলা একটা থেকে দুইটায় পরিণত হইতে হবে, এবং নানান রকমের বিক্রিয়া তার ভিতরে সংঘটিত হইতে হবে। এই জিনিসগুলাকে বলা হবে হচ্ছে জীবন কিংবা লাইফ। ইন্টারেস্টিংলি এই সংজ্ঞাটা ততদিন পর্যন্ত ঠিক থাকে যতদিন না আমাদের এই চাচা, যার নাম হচ্ছে দিমিত্রি আইভানোভস্কি, ঠিক আছে, রাশিয়ান বিজ্ঞানী, রাশিয়ানদের নামই তো ভ্লাদিমির পুতিন, তারপর হচ্ছে দিমিত্রি আইভানোভস্কি, মানে কি একটু গাম্ভীর্যপূর্ণ নাম। সো আমাদের এই চাচা দিমিত্রি আইভানোভস্কি সাহেব একটা জিনিস আবিষ্কার করেন, যার নাম হচ্ছে ভাইরাস। এই ভাইরাস যে মাত্র আবিষ্কার হইল, সাথে সাথে বিজ্ঞানীদের ওল্ড হাইপোথিসিস যেটা ছিল সেটা ভেঙে চুরে একদম মানে চুরমার হয়ে গেল। ঠিক আছে, সো বিজ্ঞানীদের ওল্ড হাইপোথিসিস বলছিল যে জীবন হইতে হইলে কোনো কিছুকে অবশ্যই কোষ দ্বারা গঠিত দিতে হবে, সেই কোষের ভিতরে সজীব প্রোটোপ্লাজম থাকতে হবে, সেই সজীব প্রোটোপ্লাজমের ভিতরে আলটিমেটলি হচ্ছে চলন থাকতে হবে, বৃদ্ধি থাকতে হবে, এবং নানান রকমের বিক্রিয়া সংঘটিত দিতে হবে, তাইলে সেই জিনিসটাকে জীবন বলা যাবে, না হলে কোনো কিছু জীবন না। ঠিক আছে, কিন্তু যেই মাত্র ভাইরাস আবিষ্কার হওয়ার পর এই আইভানোভস্কি সাহেব ভাইরাস আবিষ্কার করে তিনি দেখাইলেন যে এই ভাইরাসের চারপাশে কোনো ধরনের সাইটোপ্লাজম নাই,
এই ভাইরাস জিনিসটা হচ্ছে কোষ দ্বারা গঠিত না, স্টিল এটা কি করতে পারে, এটা কিন্তু জীবনের লক্ষণ প্রকাশ করতে পারে। জীবন মানে কি? জীবন মানে হচ্ছে কোনো একটা কিছু সংখ্যা বৃদ্ধি হবে, তার ভিতরে হচ্ছে নড়াচড়া থাকবে, সব কিছু এই ভাইরাস সে কিন্তু করতে পারে, যদিও তার ভিতরে কি নাই, যদিও তার ভিতরে হচ্ছে কোনো কোষ নাই। তাহলে আমরা জানলাম যে ওল্ড হাইপোথিসিসে প্যাচটা কে লাগাইলো? ওল্ড হাইপোথিসিসে প্যাচটা লাগাইলো হচ্ছে ভাইরাস। ভাইরাস জিনিসটা অকোষীয় এবং এর ভিতরে কোনো ধরনের প্রোটোপ্লাজম নাই, স্টিল সে কি করতে পারে, জীবনের লক্ষণ কিন্তু প্রকাশ করতে পারে। এরপর বিজ্ঞানীরা চিন্তা করলেন যে আচ্ছা, ভাইরাসই তো ঝামেলাটা লাগাইছে, আমরা এত কষ্ট করে একটা হাইপোথিসিস দাঁড় করাইছিলাম যে জীবন হইতে হইলে কোষ দ্বারা গঠিত হইতে হবে, এর ভিতরে প্রোটোপ্লাজম হাবিজাবি থাকতে হবে, কিন্তু এই বেটাই হচ্ছে ঝামেলা লাগাইছে, ওই হচ্ছে ঝামেলা লাগাইছে। এই ভাইরাস জিনিসটা কোনো ধরনের কোষ দ্বারা গঠিত না, অকোষীয়, স্টিল সে কিভাবে হচ্ছে জীবনের লক্ষণ প্রকাশ করতেছে। আচ্ছা, তার ভিতরে কি কি আছে সেই জিনিসটা বিজ্ঞানীরা হচ্ছে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করুন। তারা হচ্ছে ভাইরাসকে আরো ভালো করে হচ্ছে ডিটেলসে অ্যানালাইসিস করে যে জিনিসটা পাইলেন সেটা হচ্ছে ভাইরাস জিনিসটা প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। দুইটা মাত্র জিনিস, একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এরপর বিজ্ঞানীরা একটু চিন্তা করলেন যে আচ্ছা, তাহলে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড এই জিনিসটা ভাইরাসে পাওয়া যাচ্ছে, তাহলে বাকি যত রকমের জীব আছে সব রকমের জীবই কি আসলে এই প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড পাওয়া যায় কিনা? তারা ভালো করে হচ্ছে একটু খোঁজাখুঁজি শুরু করলেন এবং তারা যেই জিনিসটা পাইলেন সেটা হচ্ছে সকল জীব, যত রকমের জীব আমরা দেখি, উদ্ভিদ হোক, প্রাণী হোক, গরু, ছাগল, হাঁস, মুরগি, হিরো আলম, স্টিল সবাই কি দ্বারা গঠিত? প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। তাহলে তারা হচ্ছে আবার নতুন করে একটা সংজ্ঞা দিলেন যে জীবন হইতে হইলে আর কোষ দ্বারা গঠিত হওয়ার দরকার নাই, কি থাকতে হবে? দুইটা জিনিস অবশ্যই থাকতে হবে, একটা হচ্ছে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। সো চলো আমরা হচ্ছে নতুন সংজ্ঞাটা জেনে নেই বা নতুন হাইপোথিসিসটা জেনে নেই। নিউ হাইপোথিসিস অনুযায়ী বিজ্ঞানীরা শেষ পর্যন্ত জীবনের যে সংজ্ঞা বা ধারণা দাঁড় করালেন সেই জিনিসটা হচ্ছে জীবন হচ্ছে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত এমন একটা সুশৃঙ্খল তন্ত্র যা কিনা তার চারপাশের পরিবেশের শক্তিসমূহকে নিজের টিকে থাকার জন্য ব্যবহার করতে পারে। ঠিক আছে, খুবই সুন্দর একটা সংজ্ঞা এবং এটা হচ্ছে কমপ্লিট একটা সংজ্ঞা, যে সংজ্ঞার ভিতরে জীবনের আসলে সকল কিছু হচ্ছে ইনক্লুডেড হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা নতুন কি মনে রাখলাম? নতুনভাবে মনে রাখলাম যে জীবন হইতে হইলে অবশ্যই দুইটা জিনিস থাকবে, দুইটা জিনিস অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, সেই জিনিসটা কি? সেটা হচ্ছে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। এত সুন্দর করে বায়োলজি তোমাকে হচ্ছে ধরে ধরে কেউ বোঝাবে, কলেজে উঠলে দেখবা যে জীবনও সারা এসব জিনিস তুমি জানো কি জানো না পড়াই করবে না, একদম টেনে চলে যাবে। সো তার জন্য ভাইয়া বলতেছি যে আজকের ক্লাসটা একদম লাস্ট পর্যন্ত দেখতে হবে, একদম হীরা জহরতের মতো, ঠিক আছে, মণিমুক্তার মতো একটা ক্লাস হচ্ছে এটা। এটাকে অবশ্যই হচ্ছে যত্ন সহকারে দেখতে হবে এবং পাশাপাশি নোট করতে হবে, অবশ্যই নোট করবা। ঠিক আছে, আচ্ছা চলো আমরা দেখি নতুন হাইপোথিসিস অনুযায়ী তাহলে কি দাঁড়াইলো, যে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা কোনো একটা জিনিস গঠিত হবে এবং পাশাপাশি সেই জিনিসটা তার চারপাশের যত শক্তিগুলো আছে সেগুলাকে নিজের বৃদ্ধি এবং বিকাশের জন্য ইউজ করতে হবে। ঠিক আছে, এই দুটো জিনিস করলেই তাকে আমরা বলবো কি? তাকে আমরা বলবো লাইফ। ঠিক আছে, তাহলে যদি এখন পর্যন্ত আমরা যা জানলাম, ঠিক আছে, এখন পর্যন্ত আমরা যা জানলাম সেটাকে আমরা যদি একটু সামারাইজ করি তাহলে আমরা কি জানলাম? দেখো, ভাইরাস জিনিসটা হচ্ছে একটা অকোষীয় জিনিস। ভাইরাস জিনিসটা হচ্ছে একটা অকোষীয় জিনিস, তার ভিতরে কোনো ধরনের কোষ নাই এবং কোষ যেহেতু নাই সুতরাং কোষের ভিতরে থাকা, কোষ ঝিল্লির ভিতরে থাকা সজীব অংশগুলোকে বলা হয়তো প্রোটোপ্লাজম, সুতরাং তার ভিতরে কোনো প্রোটোপ্লাজমও নাই, নো প্রোটোপ্লাজম। ঠিক আছে, তাহলে এই যে ভাইরাস, সেই ভাইরাস জিনিসটা আসলে কি জীব নাকি জ্বর? এটা নিয়ে হচ্ছে অনেক কনফিউশন চলে যে ভাইরাস জিনিসটা কি আসলে জীব নাকি জ্বর। ভাইরাস একই সাথে হচ্ছে জীব এবং সে জ্বর। সৃষ্টিকর্তার কত সৌন্দর্য, ঠিক আছে, মানে সৃষ্টির কত সৌন্দর্য দেখো। তুমি এটা চিন্তা করতে পারো যে আল্লাহর পক্ষে কি তাহলে এরকম কোনো কিছু সৃষ্টি করা সম্ভব যেটা কিনা একই সাথে জীব এবং জ্বর? আল্লাহ কিন্তু তৈরি করে দিচ্ছে ভাইরাস। এবং কোভিড-19 সময় এই ছোট্ট একটা জিনিস, এই জিনিসটা কিন্তু পুরো বিশ্বকে হচ্ছে কাঁপাই দিছি। ঠিক আছে, সো সৃষ্টিকর্তার কোন রহমতকে, কোন নিদর্শনটাকে তুমি অস্বীকার করবা? জীববিজ্ঞান এই জন্যই সুন্দর, জীববিজ্ঞান এই জিনিসটা হচ্ছে তোমাকে ডিরেক্টলি সৃষ্টিকর্তার সাথে কানেক্টেড করে। ঠিক আছে, সো এই জন্য অবশ্যই হচ্ছে আমরা বলবো যে বায়োলজি রয়্যাল সাবজেক্ট। বায়োলজি না থাকলে হচ্ছে কোনো অবস্থাতেই আমরা জীবন সম্পর্কে জানতে পারতাম না এবং এই কারণে এরিস্টটলের কাছে আমরা কৃতজ্ঞ এবং হচ্ছে যা বাপটিস্ট হাবিজাবি লেমার্ক ওনার কাছে আমরা হচ্ছে কৃতজ্ঞ। ঠিক আছে, সো চলো আমরা হচ্ছে সামনে আগাইতে থাকি। সো আমরা এখান থেকে মনে রাখবো যে ভাইরাস একই সাথে জীব এবং জ্বর। সে যখন কোনো একটা পরিবেশে থাকে, মানে কোনো একটা জীবদেহের বাইরে থাকে, তখন সে জ্বরের মতো পড়ে থাকে, অর্থাৎ নর্মালি ইট, কলম এগুলো যেরকম জ্বরের মতো পড়ে থাকে, সেমলি ভাইরাসও কোনো একটা জীবদেহের বাইরে যখন থাকে তখন সে জ্বরের মতো থাকে। তাকে কাটাকুটি করো, ভাঙ্গো টাঙ্গো, যাই হোক, সে হচ্ছে একদম জ্বরের মতো থাকে। কিন্তু যেই মাত্র সে হচ্ছে কোনো একটা পোষক দেহের ভিতরে ঢুকে, পোষক দেহ মানে হচ্ছে যেই জীবের দেহের ভিতরে সে আশ্রয় গ্রহণ করে, ঠিক আছে,
সো সে যখনই হচ্ছে কোনো একটা জীবদেহের ভিতরে যায় তখনই সে অ্যাক্টিভেট হয়ে সে হচ্ছে কি শুরু করে, সে জীবনের লক্ষণ প্রকাশ করা হচ্ছে শুরু করে। ঠিক আছে, সো ভাইরাস যখন পোষক দেহের বাইরে থাকে তখন সে জ্বর, যখন পোষক দেহের ভিতরে চলে যায় তখন সে হচ্ছে জীবের ন্যায় আচরণ করে। ঠিক আছে, সো এই জিনিসটা অবশ্যই মনে রাখবা, ভাইরাস একই সাথে জীব এবং জ্বর। এবং এই ভাইরাস সম্পর্কেই আমরা আমাদের এইচএসসি বায়োলজির সাইকেল 1-এ, যেটা কিনা এখন থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, ঈদের পর থেকে যেটা ক্লাস শুরু হবে, সেই সাইকেলের চ্যাপ্টার নাম্বার 4-এ দেখো অণুজীব নামে একটা চ্যাপ্টার আছে। এই অণুজীব চ্যাপ্টারে এই ভাইরাস সম্পর্কে আমরা ডিটেলস হচ্ছে জানার চেষ্টা করব। ঠিক আছে, এবং ভাইয়া সবসময় দেখো যে একটু মজার সাথে আনন্দের সাথে হচ্ছে বায়োলজিকে ফিল করিয়ে তোমাদেরকে শেখানোর চেষ্টা করি। সো মোটামুটি নিশ্চিত থাকতে পারো যে আমরা কোষের গঠন, কোষ বিভাজন এবং অণুজীব এই 3টা অধ্যায়কে একদম কলেজে ক্লাস শুরুর আগেই সেরাভাবে শেষ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সো যারা কোর্সে ভর্তি হও নাই, চেষ্টা করে হচ্ছে দ্রুত কোর্সে ভর্তি হয়ে যেতে। আচ্ছা, তাহলে আমরা আলটিমেটলি নতুন যে হাইপোথিসিস, সেই হাইপোথিসিস অনুযায়ী পাইলাম জীবন ইকুয়াল টু প্রোটিন প্লাস নিউক্লিক অ্যাসিড, লাইফ ইকুয়াল টু প্রোটিন প্লাস নিউক্লিক অ্যাসিড। সো আসো আমরা এবার একটু ডিটেলসে জানার চেষ্টা করি। জীবন সম্পর্কে আমাদের ধারণাটা একদম ক্লিয়ার করতে হইলে এই প্রোটিন জিনিসটা আসলে কি এবং নিউক্লিক অ্যাসিড জিনিসটা আসলে কি, সেই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা ফার্স্টে আসো আমরা প্রোটিন সম্পর্কে একটু জানার চেষ্টা করি। প্রোটিন জিনিসটা হচ্ছে একটা প্রোডাক্ট বা পণ্য। ঠিক আছে, তুমি যে হচ্ছে তোমার চানাচুর খাও, তুমি যে হচ্ছে মুড়ি খাও, সেগুলো কোনো না কোনো কারখানাতে তৈরি হয় না? ঠিক তেমনই এই যে প্রোটিন, সেই প্রোটিন জিনিসটাও জীবের কোষের ভিতরে থাকা একটা কারখানাতে তৈরি হয়। ঠিক আছে, জীবদেহের যে কোনো একটা কোষের ভিতরে থাকা একটা কারখানাতে তৈরি হয়। সেই কারখানাটার নাম কি? সেই কারখানাটার নাম হচ্ছে রাইবোজোম। সো রাইবোজোম নামক কারখানাতেই প্রোটিন তৈরি হয়। এখন তুমি একটু সিম্পলি চিন্তা করো যে কোনো একটা কোষ যদি এমন হইতো যে কোষের ভিতরে রাইবোজোম নাই, সেই কোষটা কি আসলে টিকে থাকতে পারবে? না, তার পক্ষে কিন্তু কোনোভাবেই টিকে থাকা পসিবল না, কারণ রাইবোজোম হচ্ছে প্রোটিন তৈরির কারখানা। প্রোটিন তৈরির কারখানায় যদি না থাকে সেখানে প্রোটিনই তৈরি হবে না। প্রোটিন তৈরি না হইলে জীবন কিন্তু টিকতে পারবে না। সো এই জন্যই আমরা কিন্তু বায়োলজি পড়তে গেলে দেখি যে আদি কোষ হোক, প্রকৃত কোষ হোক, উদ্ভিদ কোষ হোক, প্রাণী কোষ হোক, সমুদ্রের নিচে থাকা কোনো একটা কোষ হোক, আসমানের উপরে থাকা কোনো একটা কোষ হোক, যে কোনো কোষ যেটা কিনা সজীব, সেই জিনিসটার ভিতরে অন্য কোনো অঙ্গাণু থাকুক বা না থাকুক, অ্যাটলিস্ট কি থাকে? অ্যাটলিস্ট কিন্তু রাইবোজোম থাকে। রাইবোজোম হচ্ছে একটা কারখানা, যেই কারখানার ভিতরে কি তৈরি হয়? প্রতিনিয়ত প্রোটিন তৈরি হয়। এই কারখানা যদি না থাকে কোনো একটা কোষ কিন্তু কোনো অবস্থাতেই চলতে পারবে না। যে কারণে রাইবোজোমকে সকল ধরনের কোষে পাওয়া যায়। আদি কোষ, প্রকৃত কোষ, ব্যাকটেরিয়া কোষ, মানুষের কোষ, হিরো আলমের কোষ, গরু ছাগলের কোষ, হাঁস মুরগির কোষ, সব ধরনের কোষে কিন্তু এই রাইবোজোম অবশ্যই থাকে। তাহলে বুঝে গেলা কেন হচ্ছে সব ক্ষেত্রে রাইবোজোম থাকে, আশা করি। হ্যাঁ, আচ্ছা, সো আমরা প্রোটিন সম্পর্কে জানলাম যে প্রোটিন জিনিসটা হচ্ছে একটা পণ্য বা প্রোডাক্ট, যেটা কিনা রাইবোজোম নামক একটা কারখানাতে প্রতিনিয়ত তৈরি হয়। এবার আসো আমরা নিউক্লিক অ্যাসিড সম্পর্কে একটু জানার চেষ্টা করি। নিউক্লিক অ্যাসিড এই জিনিসটা আমরা মনে রাখবো যে বাপদাদার সম্পত্তি। ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড কি? নিউক্লিক অ্যাসিড হচ্ছে আমাদের বাপদাদার সম্পত্তি। তুমি জীব হইলে অটোমেটিক্যালি তোমার পিতামাতা থেকে কি আসবে? তোমার পিতামাতা থেকে তোমার দেহে আসবে হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এবং যেহেতু আমরা মানুষ, সুতরাং আমাদের দেহের মাঝে এই নিউক্লিক অ্যাসিড হিসেবে কি আসে? ডিএনএ। নিউক্লিক অ্যাসিড হিসেবে আসে হচ্ছে ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আসে। ঠিক আছে, এবং কিছু কিছু জীবদেহে এই নিউক্লিক অ্যাসিড হিসেবে আসে হচ্ছে আরএনএ। ঠিক আছে, আমরা আরএনএ ভাইরাস সম্পর্কে কিন্তু 9-10 টুকটাক পরে আসছিলাম। টোবাকো মোজাইক ভাইরাস, এইচআইভি ভাইরাস, কিংবা হচ্ছে ফ্লাভি ভাইরাস, এই যে ভাইরাসগুলো আছে সেগুলোতে জেনেটিক উপাদান হিসেবে, বংশগতীয় উপাদান হিসেবে, বাপ দাদার সম্পত্তি হিসেবে কি থাকে? থাকে হচ্ছে আরএনএ। ঠিক আছে, আর মানব দেহ কিংবা নর্মালি যে জীবরা আমরা দেখি, গরু ছাগল হাঁস মুরগি, তাদের দেহের মাঝে নিউক্লিক অ্যাসিড হিসেবে কি থাকে? ডিএনএ থাকে। ডিএনএ হোক কিংবা আরএনএ হোক, সেই জিনিসটা প্রত্যেকটা জীব তার পিতামাতা থেকে পায়। ঠিক আছে, এই জিনিসটা অবশ্যই মনে রাখবা। তাহলে আমরা মোটামুটি জীবন সম্পর্কে কিন্তু জেনে গেলাম। জীবন হইতে হইলে দুইটা জিনিস দ্বারা গঠিত হইতে হবে। এক নম্বর হচ্ছে প্রোটিন, আর একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড তুমি জীব হইলে অটোমেটিক্যালি পেয়ে যাবে বাবা থেকে। আর প্রোটিন জিনিসটা প্রতিনিয়ত তোমার কোষের ভিতরে রাইবোজোম নামক কারখানাতে তৈরি হইতে হবে। ঠিক আছে, তৈরি না হইলে কিন্তু তুমি সার্ভাইভ করতে পারবে না। এখান থেকে আরেকটা ছোট্ট বেসিক, যে জিনিসটা ঢাকা ইউনিভার্সিটিতে মাঝে মাঝে আসে, বা মেডিকেলেও কোনো কোনো ক্ষেত্রে আমি দেখছিলাম আসছে। সো সেই জিনিসটা তোমাদেরকে বলে দিই। আমরা দেখলাম যে নিউক্লিক অ্যাসিড সেই জিনিসটা হইতে পারে ডিএনএ কিংবা আরএনএ। এখন কোনো একটা জীবে কি ডিএনএ আরএনএ দুইটাই থাকা পসিবল? আমরা মনে রাখবো যে কোনো অবস্থাতেই না। একটা জীবে জেনেটিক উপাদান হিসেবে, বংশগতীয় উপাদান হিসেবে হয় থাকবে ডিএনএ, না হতেও থাকবে আরএনএ। সো এই জিনিসটা ঢাকা ইউনিভার্সিটিতে একবার আসছিল, ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে, যে নিচের কোনটি সঠিক? ভাইরাসে শুধুমাত্র ডিএনএ থাকে, ভাইরাসে শুধুমাত্র আরএনএ থাকে, ভাইরাসে ডিএনএ আরএনএ উভয়ই থাকে,
ভাইরাসে ডিএনএ বা আরএনএ যে কোনো একটা থাকে। আনসার কোনটা হবে বলো তো? আনসার কিন্তু হবে 4 নাম্বারটা। ভাইরাসে হয় ডিএনএ থাকবে, না হয়তো আরএনএ থাকবে। ডিএনএ থাকলে সেই জিনিসটাকে আমরা বলবো ডিএনএ ভাইরাস, আরএনএ থাকলে সেই জিনিসটাকে বলবো আমরা আরএনএ ভাইরাস। একটা জীবে কখনোই একই সাথে জেনেটিক উপাদান হিসেবে, আমি আবার বলতেছি, জেনেটিক উপাদান হিসেবে বা বংশগতি উপাদান হিসেবে ডিএনএ আরএনএ দুইটা একসাথে থাকতে পারবে না। হয় ডিএনএ থাকবে, না হয়তো আরএনএ থাকবে। ডিএনএ থাকলে সেই জিনিসটাকে আমরা বলবো ডিএনএ জীব, আরএনএ থাকলে সেই জিনিসটাকে আমরা বলবো আরএনএ জীব। ঠিক আছে, একদম কিন্তু কনসেপ্ট আমরা ক্লিয়ার করে ফেললাম। ঠিক আছে, সো আমরা মেইন বই টাচও করি নাই, বাট এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি মেডিকেলে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই জিনিসটা কিন্তু আমরা জেনে গেলাম। সো এটাই হচ্ছে বায়োলজির কেলমা। ঠিক আছে, বায়োলজির একটু ভাবসাব নিয়েছি আমি, সরি। আচ্ছা, যাই হোক, দেখো প্রোটিন জিনিসটা এখন আমাদের বুঝতে হবে যে প্রোটিন জিনিসটা আসলে কি। আমরা তো মোটামুটি বুঝলাম যে প্রোটিন জিনিসটা হচ্ছে একটা প্রোডাক্ট, যে পণ্যটা হচ্ছে রাইবোজোম নামক কারখানাতে প্রতিনিয়ত তৈরি হইতে হয়। আর নিউক্লিক অ্যাসিড হচ্ছে বাপদাদার সম্পত্তি, যেটা কিনা পিতামাতা থেকে আমরা অটোমেটিক্যালি পাই। বাট এদের সম্পর্কে আমাদের ধারণাটা আরও একটু ক্লিয়ার করা দরকার। আরও একটু ক্লিয়ার করলে আমরা ফুল বায়োলজির মিনিংটা বা বায়োলজির আসল মজাটা বুঝতে পারবো। ক্লাসের মেইন জিনিসটা বা মহাসমুদ্র কিন্তু এখন থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, চলো আমরা একটু ডিপ ডাইভ করি। প্রোটিন জিনিসটা আসলে কি ফার্স্টে আমরা বোঝার চেষ্টা করব, তারপর আমরা দেখার চেষ্টা করবো যে নিউক্লিক অ্যাসিড জিনিসটা কি। ঠিক আছে, এই দুটো জানতে পারলে আমরা মোটামুটি বুঝে গেছি যে জীবন সম্পর্কে, বায়োলজি সম্পর্কে আমরা কিন্তু মোটামুটি নিজে বেসিকটাকে জিরো লেভেল থেকে একদম নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবো। সো প্রথমে আসো প্রোটিন জিনিসটা আমরা একটু জানার চেষ্টা করি। প্রোটিন জিনিসটা হচ্ছে একটা পলিমার যৌগ। প্রোটিন জিনিসটা কি আসলে? পলিমার যৌগ। এখন তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন হবে যে ভাই পলিমার জিনিসটা আবার কি? আমরা মনে রাখবো যে পলিমার কথাটা বায়োলজি পড়তে গেলে অনেক জায়গাতে আমরা পাবো। বায়োলজির যে বড় বড় যৌগগুলো আমরা পাবো, কার্বোহাইড্রেট, তারপর হচ্ছে প্রোটিন, লিপিড, তারপর হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এর ভিতরে বেশিরভাগ যৌগই আসলে পলিমার যৌগ। পলিমার জিনিসটা কি? পলিমার হচ্ছে সিম্পলি বললে একটা মালার মতো যৌগ। যে সকল যৌগ হচ্ছে পলিমার যৌগ তারা হচ্ছে কিরকম দেখতে হয়? একটা মালার মতো হয়। একটা মালার ভিতরে তুমি চিন্তা করো, ছোট ছোট কি থাকবে? এরকম পুঁতি থাকবে না? এরকম কিন্তু ছোট ছোট পুঁতি থাকে। সো ওভারঅল আমরা যদি বলি যে পলিমার আসলে কি, পলিমার হচ্ছে মালার মতো যৌগ যেখানে ছোট ছোট পুঁতি থাকে। যে পুঁতিগুলোকে কি বলা হয়? পুঁতিগুলোকে বলা হয় হচ্ছে মনোমার। তাহলে আমরা যেমাত্র বললাম যে প্রোটিন জিনিসটা হচ্ছে একটা পলিমার যৌগ, প্রোটিন জিনিসটা হচ্ছে একটা মালা, সেই মালার ভিতরেও নিশ্চয়ই ছোট ছোট এরকম কি থাকবে? পুঁতি থাকবে। এরকম কিন্তু পুঁতি থাকবে। সো প্রোটিন যদি ফুল যৌগটা হয়, তাহলে এই যে ছোট ছোট এক একটা পুঁতি, সেই পুঁতিগুলোকে বলা হবে বা মনোমারগুলোকে বলা হবে হচ্ছে অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড। তাহলে আমরা কিন্তু জানলাম যে অ্যামিনো অ্যাসিড হচ্ছে এক একটা পুঁতি। এরকম অনেকগুলো পুঁতি একটার পর একটা যুক্ত হয়ে হয়ে আলটিমেটলি ফুল এই মালাটা তৈরি হয়। যে মালাটাকে আমরা কি বলি? যে মালাটাকে আমরা বলি হচ্ছে প্রোটিন। ঠিক আছে, সো প্রোটিন সম্পর্কে ধারণা একদম ক্লিয়ার কিনা সেটা বলো। প্রোটিন সম্পর্কে আমরা কিন্তু একদম ক্লিয়ারলি জেনে গেলাম যে প্রোটিন হচ্ছে একটা মালার মতো যৌগ যেখানে ছোট 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 কি থাকে? ছোট ছোট পুঁতি থাকে, যে পুঁতিগুলোকে বলা হয় অ্যামিনো অ্যাসিড। তাহলে দেখো অ্যামিনো অ্যাসিড, একটা অ্যামিনো অ্যাসিড আরেকটা অ্যামিনো অ্যাসিডের সাথে কিভাবে যুক্ত আছে দেখো তো। এখান থেকে আমরা জাস্ট দুইটাকে আলাদা করে এখানে একটু বড় করে রাখতেছি। একটা অ্যামিনো অ্যাসিড আরেকটা অ্যামিনো অ্যাসিডের সাথে একটা বন্ধনের মাধ্যমে যুক্ত না, একটা মালার ভিতরে কিন্তু সুতার মাধ্যমে একটা পুঁতি আরেকটা পুঁতির সাথে যুক্ত থাকে, ঠিক না? সেমলি এখানে আমরা কিন্তু দেখতেছি যে একটা অ্যামিনো অ্যাসিড সেটা কিন্তু আরেকটা অ্যামিনো অ্যাসিডের সাথে একটা বন্ধনের মাধ্যমে যুক্ত। সেই বন্ধনটাকে বায়োলজিতে বলা হয় পেপটাইড বন্ধন। সেই বন্ধনটাকে বায়োলজিতে কি বলা হয়? পেপটাইড বন্ধন বলা হয়। পেপটাইড, ঠিক আছে, পেপটাইড বন্ধন, পেপটাইড বন্ধন বলা হয়। ঠিক আছে, আমরা কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেলাম যে প্রোটিন জিনিসটা আসলে কি। প্রোটিন হচ্ছে একটা মালার মতো যৌগ যেখানে অসংখ্য ছোট ছোট কি থাকবে? অ্যামিনো অ্যাসিড থাকবে। একটা অ্যামিনো অ্যাসিড আরেকটা অ্যামিনো অ্যাসিডের সাথে যে বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে সেই বন্ধনটাকে বলা হবে পেপটাইড বন্ধন। ঠিক আছে, সো চল আমরা একটু অ্যানিমেশন দেখি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে আশা করি। আমি এই জিনিসটা একটু কেটে দিই। এবার তাহলে চলো আমরা একটু দেখার চেষ্টা করি যে ভাইয়া যে বললাম সেই কথার সাথে আসলে কাজের মিল আছে কিনা। এই যে ফুল জিনিসটা তুমি দেখতেছো সেটা কি বলা হয়? এক একটা প্রোটিন। এবং সেখানে আমরা কিন্তু দেখতেছি যে অসংখ্য কি থাকে? অসংখ্য ছোট ছোট পুঁতি আছে। যেই পুঁতিগুলোকে কি বলা হয়? যেই পুঁতিগুলোকে বলা হয় হচ্ছে অ্যামিনো অ্যাসিড। এখন আমাদের জীবদেহের ভিতরে অবশ্যই হচ্ছে প্রোটিন এত সরলভাবে থাকে না, সেই জিনিসটা আলটিমেটলি এইরকমভাবে থাকে। ঠিক আছে, এরকম পেঁচানো আকারে থাকে, যেটাকে বলা হয় কোয়ার্টারনারি স্ট্রাকচার। ঠিক আছে, এত জটিল কথা না বলেই আমরা প্রোটিনকে মনে রাখবো সিম্পলি কথায় বললে যে প্রোটিন হচ্ছে এরকম একটা যৌগ, পলিমার যৌগ, যার ভিতরে ছোট ছোট এরকম কি থাকে? পুঁতি থাকে। যে এক একটা পুঁতিকে বলা হয় অ্যামিনো অ্যাসিড। আলটিমেটলি প্রোটিনের সংজ্ঞাটা আমরা এরকমভাবে দিতে পারি যে প্রোটিন হচ্ছে অ্যামিনো অ্যাসিডের একটা পলিমার বা মালা, যেখানে অ্যামিনো অ্যাসিডগুলা
পলিপেপটাইড নামক বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে, ঠিক আছে। সো প্রোটিনের সংজ্ঞাটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেল। সো চলো আমরা হচ্ছে নেক্সট যেই যৌগটা আমাদের জীবন হইতে হলে অবশ্যই দরকার সেই জিনিস সম্পর্কে জানার চেষ্টা করি, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড নামটা শুনে কি মনে হয়? নিউক্লিক অ্যাসিড তার মানে এই জিনিসটা সম্ভবত নিউক্লিয়াসের ভিতরে পাওয়া যায়। এক্স্যাক্টলি তাই, বায়োলজি এতটাও কঠিন না, নামের সাথে কাজের মিল আছে। নিউক্লিক অ্যাসিড জিনিসটাকে কোথায় পাওয়া যায়? নিউক্লিয়াসের ভিতরে পাওয়া যায়। সো আমরা একটু দেখার চেষ্টা করি যে নিউক্লিক অ্যাসিড জিনিসটাকে কোথায় পাওয়া যাচ্ছে, ঠিক আছে। দেখার চেষ্টা করো যে এই যে একটা কোষ আমরা দেখতেছি, সেই কোষের ভিতরে এই যে অঞ্চলটার, সেই অঞ্চলটাকে কি বলা হয়? এই অঞ্চলটাকে বলা হয় হচ্ছে নিউক্লিয়াস। এই অঞ্চলটাকে বলা হয় হচ্ছে নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসের একটু ভিতরে যদি আমরা যাই, তাহলে আমরা দেখব যে সেখানে এইরকম কিছু স্ট্রাকচার পাওয়া যাচ্ছে। যেই স্ট্রাকচারগুলোকে কি বলা হয়? যে স্ট্রাকচারগুলোকে বলা হয় হচ্ছে ক্রোমোজোম। এই স্ট্রাকচারগুলোকে বলা হচ্ছে ক্রোমোজোম। সো নিউক্লিয়াসের ভিতরে আমরা কি পাইলাম? নিউক্লিয়াসের ভিতরে আমরা পাইলাম হচ্ছে ক্রোমোজোমকে। এবার সেই ক্রোমোজোমের ভিতরে আমরা যদি ঢোকার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে এইরকম কিছু অংশ পাওয়া যাচ্ছে। এই যে অংশগুলা, সেই অংশগুলোতে আলটিমেটলি দুইটা জিনিস থাকে। কয়টা জিনিস? দুইটা জিনিস থাকে। এই অংশগুলোতে থাকে দুইটা জিনিস। একটা জিনিসের নাম হচ্ছে ডিএনএ, আরেকটা জিনিসের নাম হচ্ছে হিস্টোন, ঠিক আছে। এই যে প্রোটিনটা দেখতে পাচ্ছ তুমি, সেই প্রোটিনটাকে বলা হয় হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন এবং ডিএনএ তারা কিরকম ভাবে পেঁচায় আছে? একসাথে কিন্তু কমপ্লেক্স আকারে আছে বা একসাথে যুক্ত হয়ে আছে, ঠিক আছে। সো আমরা মনে রাখলাম যে আমরা যদি একদম একটা কোষের বাইরে থেকে ভিতরে প্রবেশ করতে যাই, কোষের ভিতরে থাকবে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের ভিতরে থাকবে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের ভিতরে থাকবে এরকম একটা কমপ্লেক্স বা একটা অংশ, যে অংশের ভিতরে আরও দুটো জিনিস থাকবে। সেই দুটো জিনিস কি? একটা হচ্ছে ডিএনএ, আরেকটা হচ্ছে হিস্টোন প্রোটিন, ঠিক আছে। সো ডিএনএ এবং হিস্টোন প্রোটিন তারা হচ্ছে পরস্পর একসাথে যুক্ত হয়ে থাকে। এই জিনিসটা সবসময় মনে রাখবা, ডিএনএ এবং হিস্টোন তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে থাকে। তাহলে যদি আমাদের এরকমটা প্রশ্ন আসে যে হিস্টোন কাকে বলে, হিস্টোন হচ্ছে এমন একটা প্রোটিন যেই প্রোটিনটাকে ডিএনএ পেঁচায় রাখে, যেই প্রোটিনটাকে ডিএনএ অবলম্বন হিসাবে পেঁচায় রাখে, ঠিক আছে। আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছো। 9, 10-এ অনেকেই হচ্ছে হিস্টোন সম্পর্কে জানো না, বা এইচএসতে উঠেও হিস্টোন সম্পর্কে অনেকের ধারণাটা ক্লিয়ার থাকে না। আশা করি এই অ্যানিমেশনের মাধ্যমে তোমরা কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছো। সো আমরা আরও ডিপে যেতে শুরু করি। এই যে আমরা ফাইনালি কি পাইলাম? ফাইনালি আমরা কিন্তু পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত জিনিস, যেটা হচ্ছে ডিএনএ। সো এই ডিএনএ হচ্ছে আমাদের একটা নিউক্লিক অ্যাসিড। তাহলে দেখো, নিউক্লিক অ্যাসিড এই জিনিসটা আলটিমেটলি কোথায় পাওয়া যাচ্ছে? একটা কোষের নিউক্লিয়াসের ভিতরে থাকা, ক্রোমোজোমের ভিতরে থাকা এই যে কমপ্লেক্স, সেই কমপ্লেক্সের ভিতরে পাওয়া যাচ্ছে হচ্ছে ডিএনএকে, ঠিক আছে। সো আমরা কিন্তু ফাইনালি জেনে গেলাম যে ডিএনএ এই জিনিসটা পাওয়া যায় হচ্ছে একটা কোষের নিউক্লিয়াসের ভিতরে যেহেতু পাওয়া যাচ্ছে, এবং তারা কিছুটা অ্যাসিডিক ধর্মী বা অম্লধর্মী, সেই জন্য তাকে বলা হয় হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিয়াসের ভিতরে যেই অম্লধর্মী পদার্থ বা অ্যাসিডধর্মী পদার্থ পাওয়া যায় তাকেই বলা হয় হচ্ছে নিউক্লিক অ্যাসিড। সো সবচেয়ে সহজ সংজ্ঞাটাই আমরা হচ্ছে জেনে গেলাম। সো এবার আসো, নিউক্লিক অ্যাসিড জিনিসটা আসলে কি? আসলে এই জিনিসটা কি দ্বারা গঠিত? আবার বলতে হবে যে এই জিনিসটা হচ্ছে একটা পলিমার যৌগ। পলিমার যৌগ মানেই হচ্ছে তার স্ট্রাকচার কিরকম? তার স্ট্রাকচার হচ্ছে এরকম মালার মতো। সো ডিএনএ, আরএনএ দুইটাই কিরকম? দুইটাই কিন্তু পলিমার যৌগ। তার মানে তারা হচ্ছে আসলে মালার মতো যৌগ। যে মালার মতো যৌগের ভিতরে ছোট ছোট এরকম কি পাওয়া যায়? পুঁতি পাওয়া যায়। এক একটা পুঁতি, যেই পুঁতিগুলোকে আমরা প্রোটিনের ক্ষেত্রে বলতেছিলাম অ্যামিনো অ্যাসিড, ডিএনএর ক্ষেত্রে আমরা কি বলবো, বা আরএনএর ক্ষেত্রে আমরা কি বলবো? ডিএনএ বা আরএনএর ক্ষেত্রে এদেরকে আমরা বলবো হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে দেখো, আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি যে একটা ডিএনএ বা আরএনএ, সেটাকে আমরা যদি একটু ভালো করে বিশ্লেষণ করতে চাই, তখন আমরা কি পাবো? যে তার ভিতরে এরকম পুঁতি পাবো, যেই পুঁতিগুলো কি বলা হবে? নিউক্লিওটাইড বলা হবে। তাহলে আশা করি নিউক্লিক অ্যাসিড সম্পর্কে তোমাদের যে ধারণা, সেই ধারণাটাকে ভাই ক্লিয়ার করতে পারতেছি। নিউক্লিক অ্যাসিড তার নাম শুনেই বোঝা যাচ্ছে তাকে কোথায় পাওয়া যাবে? নিউক্লিয়াসের ভিতরে পাওয়া যাবে। সে কীরকম ধর্মী হবে? অ্যাসিড ধর্মী হবে। এবং পাশাপাশি সে যেহেতু হচ্ছে পলিমার যৌগ বা মালার মতো যৌগ, তার ভিতরে এরকম ছোট ছোট অসংখ্য কি পাওয়া যাবে? পুঁতি পাওয়া যাবে, যেই এক একটা পুঁতিকে কি বলা হবে? নিউক্লিওটাইড বলা হবে। তাহলে আমরা জানি যে নিউক্লিক অ্যাসিড সেটা হইতে পারে দুই রকমের। নিউক্লিক অ্যাসিড কি হইতে পারে? দুই রকমের। সে হইতে পারে ডিএনএ অথবা আরএনএ। তাহলে ডিএনএ সে যদি একটা নিউক্লিক অ্যাসিড, তাকে যদি আমরা জুম করি, তাহলেও সেক্ষেত্রে আমরা কীরকম পাবো? সেই ক্ষেত্রে এরকম মালার মতো একটা গঠন পাবো। আরএনএও যেহেতু একটা নিউক্লিক অ্যাসিড, তাকেও যদি আমরা জুম করি, তখন আমরা কি পাবো? তখনও কিন্তু একটা মালার মতো গঠন পাবো, যে মালার মতো গঠনে ছোট ছোট এরকম অসংখ্য কি থাকবে? অসংখ্য কিন্তু
নিউক্লিওটাইড থাকবে। এই যে এক একটা পুঁতি, সে পুঁতিকেই বলা হবে নিউক্লিওটাইড। সো পুঁতির সংখ্যা ডিএনএ কিংবা আরএনএ দুজনের ক্ষেত্রেই পুঁতির সংখ্যা আসলে অসংখ্য হয় না, প্রচুর পরিমাণে কিন্তু নিউক্লিওটাইড থাকে। যে কারণে বইতে একটা কঠিন কথা ইউজ করা হয়। কি কথা ইউজ করা হয়? যে যেহেতু ডিএনএ কিংবা আরএনএ যেই নিউক্লিক অ্যাসিডই তুমি নাও না কেন, তার ভিতরে এরকম পুঁতির সংখ্যা বা নিউক্লিওটাইডের সংখ্যা অসংখ্য হয়, প্রচুর পরিমাণে হয়। সে কারণে ডিএনএ আরএনএ উভয়কে বলা হয় তারা হচ্ছে পলিনিউক্লিওটাইড যৌগ। ডিএনএ আরএনএ উভয়কে কি বলা হয়? পলিনিউক্লিওটাইড যৌগ। সো আশা করি এখন যখন মেইন বই পড়তে যাবা তুমি যখন দেখবা যে ডিএনএ হচ্ছে একটি পলিনিউক্লিওটাইড যৌগ বা আরএনএ হচ্ছে একটা পলিনিউক্লিওটাইড যৌগ, এই টাইপের মানে বিদঘুটে কথাবার্তা আছে, তখন আশা করি তুমি আর ভয় পাবা না। তুমি অলরেডি জেনে গেছো যে ডিএনএ কিংবা আরএনএ তারা উভয়ই হচ্ছে মালার মতো যৌগ। মালার মতো যৌগ মানেই হচ্ছে তার ভিতরে ছোট ছোট একক পাওয়া যাবে, যেই এক একটা একককে বলা হবে নিউক্লিওটাইড। এরকম যেহেতু অসংখ্য নিউক্লিওটাইড থাকে, সে কারণে ডিএনএ কে বলা হয় পলিনিউক্লিওটাইড যৌগ, আরএনএ কে বলা হয় পলিনিউক্লিওটাইড যৌগ। ঠিক আছে, আশা করি একদম ক্লিয়ার। এবার আসো তাহলে আমরা একটু পার্থক্য বোঝার চেষ্টা করি যে ভাই ডিএনএ এর ক্ষেত্রে আপনি বলছেন এরকম পলিনিউক্লিওটাইড অবস্থা থাকে, আরএনএ এর ক্ষেত্রে আপনি বলতেছেন এরকম পলিনিউক্লিওটাইড অবস্থা থাকে, তাহলে এদের মাঝে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে ডিএনএ এর ক্ষেত্রে এই যে একটা মালার মতো স্ট্রাকচার, ডিএনএ এর ক্ষেত্রে এরকম মালার মতো স্ট্রাকচার থাকে আসলে দুইটা। আমরা জানি ডিএনএ সেই জিনিসটা কিরকম হয়, ডিএনএ হয় কিন্তু দ্বিসূত্রক, ডিএনএ হয় হচ্ছে দ্বিসূত্রক। ঠিক আছে, এবং এই যে মালাগুলো আছে সে মালাগুলোর মাঝে এরকম হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। ঠিক আছে, এটা হচ্ছে ডিএনএ এর কন্ডিশন, এটা হচ্ছে ডিএনএ কন্ডিশন। অন্যদিকে আরএনএ এর ক্ষেত্রে এরকম মালার মতো গঠন থাকে মাত্র একটা, আরএনএ ক্ষেত্রে এরকম মালার মতো গঠন থাকে মাত্র একটা। সো এদের মাঝে মেইন পার্থক্য বেসিক্যালি এটাই যে ডিএনএ এর ক্ষেত্রে এরকম মালা থাকে দুইটা, আরএনএ ক্ষেত্রে এরকম মালা থাকে একটা। ঠিক আছে, আর প্রত্যেকটা পুঁতি এর ক্ষেত্রে যতগুলো পুঁতি আছে প্রত্যেকটা পুঁতিকেই বলা হবে নিউক্লিওটাইড। এর ক্ষেত্রে যতগুলো পুঁতি আছে প্রত্যেকটা পুঁতিকে বলা হবে হচ্ছে নিউক্লিওটাইড। যে কারণে ডিএনএও একটা পলিনিউক্লিওটাইড যৌগ, আরএনএও একটা পলিনিউক্লিওটাইড যৌগ। একদম ক্লিয়ার হয়েছে আশা করি। ঠিক আছে, ওকে, আমরা কিন্তু বুঝে বুঝে আগাচ্ছি। আচ্ছা, এবার আমরা একটু বোঝার চেষ্টা করি যে এই যে একটা পুঁতি বা একটা নিউক্লিওটাইড, এটাকে আমরা ধরি N1, নিউক্লিওটাইড 1। এই যে আরেকটা পুঁতি বা হচ্ছে নিউক্লিওটাইড, সেটাকে আমরা ধরি N2 বা নিউক্লিওটাইড 2। ডিএনএর ক্ষেত্রে আমরা যে দেখতেছি একটা নিউক্লিওটাইড আরেকটা নিউক্লিওটাইডের সাথে এখানে যুক্ত, এই নিউক্লিওটাইডে যে এটার সাথে আরেকটা বন্ধন দ্বারা যুক্ত, তাহলে নিশ্চয়ই এখানে কোনো না কোনো বন্ধন আছে, এখানে নিশ্চয়ই কোনো না কোনো বন্ধন কাজ করে, এখানে নিশ্চয়ই কোনো না কোনো বন্ধন কাজ করতেছে। ঠিক না, এই দুইটা নিউক্লিওটাইডের মাঝে একটা বন্ধন নিশ্চয়ই কাজ করতেছে। আমরা প্রোটিনের ক্ষেত্রে কি দেখছিলাম? প্রোটিনের ক্ষেত্রে দেখছিলাম দুইটা অ্যামিনো অ্যাসিডের মাঝে যে বন্ধন থাকে সেই বন্ধনটাকে বলা হয় পেপটাইড বন্ধন। অন্যদিকে এখানে একটা নিউক্লিওটাইডের সাথে আরেকটা নিউক্লিওটাইড যে বন্ধনটার মাধ্যমে যুক্ত থাকে সেই জিনিসটাকে বলা হবে ফসফোডাইএস্টার বন্ধন। ফসফোডাইএস্টার বন্ধন, ফসফোডাইএস্টার বন্ধন। ঠিক আছে, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি লেভেলের প্রশ্ন মাঝে মাঝে কিন্তু এসে থাকে। ঠিক আছে, যে ডিএনএর ক্ষেত্রে বা আরএনএ ক্ষেত্রে নিউক্লিওটাইড সমূহ পরস্পরের সাথে কোন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে? আনসার হচ্ছে ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। ঠিক আছে, অনেকেই হচ্ছে এই জিনিসগুলো ফিল করে পড়ে না বা বুঝে পড়ে না, যে কারণে কিন্তু এগুলো ঠাড়া মুখস্থ করতে হয়, বা ঠাড়া মুখস্থ করে তুমি বেশি দিন মনে রাখতে পারবে না, কারণ বায়োলজি বইটা বিশাল বড়, বিশাল বড়, এটাকে মহাসাগর। আমি আবার বলতেছি, যদি বেসিক না বুঝো মনে রাখতে পারবা না, আমি আবার বলতেছি। সো আমরা কি মনে রাখলাম যে ডিএনএ সেই জিনিসটা মালার মতো যৌগ, আরএনএ সেই জিনিসটা মালার মতো যৌগ। ডিএনএর ভিতরে এরকম মালা থাকে দুইটা, আরএনএর ভিতরে মালা থাকে একটা। সেই মালাগুলোর ভিতরে যে পুঁতি পাওয়া যায় সেই পুঁতিগুলোকে বলা হয় নিউক্লিওটাইড। একটা পুঁতি আরেকটা পুঁতির সাথে যে বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে সেই বন্ধনটাকে বলা হয় হচ্ছে ফসফোডাইএস্টার বন্ধন। ফসফোডাইএস্টার বন্ধন, ফসফোডাইএস্টার বন্ধন। আমি আবার বলতেছি, ফসফোডাইএস্টার বন্ধন। ঠিক আছে, আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছো। সো এখানেই কি ক্লাস শেষ? না, আমরা আরও ডিটেলসে যাব, আরও ডিপে যাব। ঠিক আছে, বেসিক আজকে ক্লিয়ার করে ছাড়বই। ঠিক আছে, চলো আমরা এবার বাংলা সিনেমার মিশা সওদাগর। মিশা সওদাগর কি জন্য বিখ্যাত ছিল? নায়িকা তোলার জন্য, ঠিক না? সো এখানে আমরা দেখতেছি যে অসংখ্য এরকম পলিনিউক্লিওটাইড আছে, নিউক্লিওটাইড প্রচুর পরিমাণে আছে। সো যে কোনো একটা নিউক্লিওটাইডকে আমরা মিশা সওদাগর দিয়ে এরকমভাবে কিডন্যাপ করে আনলাম। ঠিক আছে, ধরো কিডন্যাপ করে আনলাম। এই যে অনেকগুলো পুঁতি ছিল, যে পুঁতিগুলোর মাঝে একটাকে আমরা খুলে একটু ভালো করে বিশ্লেষণ করতে আনলাম। ঠিক আছে, সো দেখি একটা পুঁতি
সেটা ডিএনএ হোক বা আরএনএ হোক, একটা পুঁতি যেটাকে বলা হচ্ছিল নিউক্লিওটাইড, সেই নিউক্লিওটাইডের ভিতরে আমরা দেখবো আবার 3 রকমের উপাদান থাকে। কয় রকমের উপাদান? 3 রকমের উপাদান। একটা উপাদানের নাম হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা, 5 কার্বন বিশিষ্ট শর্করা, বা ইংলিশে বললে পেন্টোজ শর্করা, ঠিক আছে, বা পেন্টোজ সুগার। ইংলিশে বললে তো শর্করা হবে না, ইংলিশে বলতে হবে পেন্টোজ সুগার। আচ্ছা, এরপর আর কি থাকে? এরপর থাকে হচ্ছে নাইট্রোজেনাস বেস, নাইট্রোজেন গঠিত ক্ষার, নাইট্রোজেন গঠিত ক্ষার। আরেকটা কি থাকে? আরেকটা থাকে হচ্ছে অজৈব ফসফেট, অজৈব ফসফেট। সো আশা করি ধারণাগুলো তোমাদের ক্লিয়ার হতেছে। আমরা স্টেপ বাই স্টেপ আগানোর চেষ্টা করতেছি। ভিডিওটা আমি যখন এডিট করব তখন আসলে বুঝতে পারবো যে আমি ঠিকমতো বুঝাতে পারছি কিনা। বাট তোমাদেরকে বলে দিচ্ছি, ডিএনএ কিংবা আরএনএ প্রত্যেককে আমরা যদি ভালো করে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব সেগুলো হচ্ছে মালার মতো যৌগ। সেই মালার মতো যৌগের ভিতরে ছোট ছোট কি থাকে? পুঁতি থাকে। এক একটা পুঁতিকে কি বলা হয়? নিউক্লিওটাইড বলা হয়। সেই একটা পুঁতিকে এনে আমরা যদি আরো জুম করি তখন আমরা দেখবো যে এক একটা পুঁতি সেটা 3টা জিনিস দ্বারা গঠিত। কয়টা জিনিস? 3টা জিনিস। একটা হচ্ছে পেন্টোজ শর্করা, 2 নাম্বার হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষার, 3 নাম্বার হচ্ছে অজৈব ফসফেট। এখন আমরা ডিএনএ এবং আরএনএ মাঝে একটা পার্থক্য তো দেখছিলাম যে ডিএনএ জিনিসটা হচ্ছে 2টা মালা, আরএনএ জিনিসটা হচ্ছে একটা মালা। এছাড়াও তাদের ভিতরে যে পুঁতিগুলো থাকে বা নিউক্লিওটাইড যেগুলো থাকে সেই পুঁতিগুলো একটু ডিফারেন্ট, ঠিক আছে। ধরো এরকমভাবে বলা যায় যে ডিএনএর ভিতরে তো এরকম 2টা মালা থাকতেছে, ঠিক না? 2টা মালা থাকতেছে। আরএনএর ভিতরে এরকম একটা মালা থাকতেছে, আরএনএর ভিতরে এরকম একটা মালা থাকতেছে। সো শুধুমাত্র কি এটাই পার্থক্য? না, এটা ছাড়াও দেখা যায় যে ডিএনএর ভিতরে যে পুঁতিগুলো আছে সেই পুঁতিগুলার কালার ধরো সবুজ, সেই পুঁতিগুলার কালার হচ্ছে সবুজ। অন্যদিকে আরএনএর ভিতরে যে পুঁতিগুলো আছে সেই পুঁতিগুলার কালার ধরো লাল, ঠিক আছে। ঘটনা কি হয়েছে বুঝছো? আশা করি কিন্তু বুঝাইতে পারতেছি। সো তাদের মানে সংখ্যার দিক দিয়েও পার্থক্য আছে, পাশাপাশি গঠনের দিক দিয়েও পার্থক্য আছে। ডিএনএর ক্ষেত্রে মালা থাকে 2টা, আরএনএর ক্ষেত্রে মালা থাকে একটা, এবং পাশাপাশি ডিএনএর ক্ষেত্রে যে রকম পুঁতি থাকে আরএনএর ক্ষেত্রে সেরকম পুঁতি থাকে না, আরএনএর মাঝে একটু ডিফারেন্ট পুঁতি থাকে, ঠিক আছে। সো সেই জিনিসটা এখন আমরা দেখার চেষ্টা করব। এখান থেকেও আমি আবার বলতেছি ঢাকা ইউনিভার্সিটি মেডিকেলে কিন্তু প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আমরা শুধুমাত্র বেসিক শেখার নাম করে বেসিকেই বসে থাকবো না, আমরা এমন কিছু জিনিস শেখার চেষ্টা করব যেখান থেকে আসলেই আমাদের কাজে আসবে, ঠিক আছে। 3 রকমের জিনিস পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে পেন্টোজ শর্করা, 2 নাম্বার হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষার, 3 নাম্বার হচ্ছে অজৈব ফসফেট, ঠিক আছে। সো আসো, প্রথম যে উপাদান পেন্টোজ শর্করা বা 5 কার্বন বিশিষ্ট শর্করা, সেই 5 কার্বন বিশিষ্ট শর্করা হিসেবে আরএনএতে পাওয়া যায় রাইবোজ শর্করা। আরএনএতে কি পাওয়া যায়? রাইবোজ শর্করা পাওয়া যায়। অন্যদিকে ডিএনএতে কি পাওয়া যায়? ডিএনএতে পাওয়া যায় হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা। ডিএনএতে কি পাওয়া যায়? ডিঅক্সিরাইবোজ শর্করা। সুতরাং আমাদের পরীক্ষাতে এই জিনিসটা আসতে পারে যে তোমার পেন্টোজ শর্করা বা 5 কার্বন বিশিষ্ট শর্করা হিসেবে আরএনএতে কোনটা পাওয়া যায়? আরএনএতে পাওয়া যায় হচ্ছে রাইবোজ শর্করা। ডিএনএতে কোনটা পাওয়া যায়? ডিএনএতে পাওয়া যায় হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা, ঠিক আছে। এখন একটু খেয়াল করলে দেখবা রাইবোজ, ডিঅক্সিরাইবোজ তাদের নাম কিন্তু হচ্ছে কাছাকাছি না? তাহলে কাছাকাছি হইলে এদের মাঝে আসলে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে যেহেতু এরা প্রত্যেকেই পেন্টোজ শর্করা বা 5 কার্বন বিশিষ্ট শর্করা, সুতরাং তাদের ভিতরে কার্বন কয়টা থাকে? তাদের ভিতরে কার্বন থাকে হচ্ছে 5টা, ঠিক আছে। তাদের ভিতরে কার্বন থাকে হচ্ছে 5টা। ধরো কথার কথা এটাই হচ্ছে তাদের গঠন। এখন রাইবোজ শর্করা যেটা, রাইবোজ শর্করার এই যে 2 নাম্বার কার্বন, সেই 2 নাম্বার কার্বনে একটা অক্সিজেন থাকে। রাইবোজ শর্করার এই 2 নাম্বার কার্বনে একটা অক্সিজেন থাকে। দেখা যায় যে এই যে অক্সিজেন, সেই অক্সিজেনটাকে আমরা যদি অপসারণ করি, বাদ দিয়ে দিলে তখন আলটিমেটলি যে শর্করাটা পাওয়া যায় সেটাকে বলা হবে হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা। আমরা একটু কথাটা ভাঙার চেষ্টা করি। বায়োলজিতে মনে রাখবা ডি কথাটা যেখানে পাবা, ডি মানে হচ্ছে আসলে নাই, ডি মানে হচ্ছে আসলে নাই। তার নামের মাঝে কিন্তু পরিচয় আছে, তার ভিতরে কি আছে কি নাই। ডিঅক্সিরাইবোজ, ডি মানে নাই, কি নাই? অক্সি, অক্সি মানে অক্সিজেন নাই, অক্সি মানে অক্সিজেন নাই, অক্সি মানে হচ্ছে অক্সিজেন নাই। কার থেকে অক্সিজেন নাই? রাইবোজ শর্করা থেকে অক্সিজেন নাই। সো রাইবোজ শর্করা সেটা 5 কার্বন বিশিষ্ট শর্করা, আরএনএতে পাওয়া যায়। সেই রাইবোজ শর্করার 2 নাম্বার যে কার্বন, সেই 2 নাম্বার কার্বন থেকে একটা অক্সিজেন যদি আমরা অপসারণ করি তাহলে যেই 5 কার্বন বিশিষ্ট শর্করাটা পাওয়া যায় সেটাকেই বলা হয় হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা। যে ডিঅক্সিরাইবোজ শর্করা কোথায় পাওয়া যায়? ডিএনএতে পাওয়া যায়, ঠিক আছে। আশা করি বেসিক একদম ক্লিয়ার। এরপর নাইট্রোজেন গঠিত ক্ষার, নাইট্রোজেন গঠিত ক্ষার হিসেবে ডিএনএতে 4টা জিনিস পাওয়া যায়, আরএনএতে 4টা জিনিস পাওয়া যায়। এদের মাঝে দেখো ডিএনএতে কোনটা কোনটা পাওয়া যাচ্ছে আমরা মনে রাখবো। নাইট্রোজেন গঠিত ক্ষার হিসেবে ডিএনএতে পাওয়া যায় এডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং
থায়ামিন। খুবই ভালো করে মনে রাখবা, ডিএনএতে নাইট্রোজেন গঠিত ক্ষার হিসেবে 4টা জিনিস পাওয়া যায়, এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। অন্যদিকে আরএনএতে নাইট্রোজেন গঠিত ক্ষার হিসেবে পাওয়া যায় এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, এগুলো ঠিক আছে, বাট ইউরাসিল। ইউরাসিল আরএনএতে কোনটা পাওয়া যাচ্ছে? ইউরাসিল পাওয়া যাচ্ছে। কোনটার পরিবর্তে? থায়ামিনের পরিবর্তে, ঠিক আছে? সো এই জিনিসটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে মাঝে মাঝে এসে থাকে, প্রচুর সময় আসে। সেই জিনিসটা কি, যে আরএনএতে থায়ামিনের পরিবর্তে কোনটা পাওয়া যায়, বা ডিএনএ এবং আরএনএর মাঝে পার্থক্যকারী ক্ষারক কোনটা? পার্থক্যকারী ক্ষারক হচ্ছে ইউরাসিল। ইউরাসিল জিনিসটা শুধুমাত্র কোথায় পাওয়া যায়? আরএনএতে পাওয়া যায়। ডিএনএতে কোনটা পাওয়া যায়? ডিএনএতে পাওয়া যায় হচ্ছে থায়ামিন। সো ডিএনএতে থায়ামিন পাওয়া যায়, আরএনএতে পাওয়া যায় ইউরাসিল। এটা কিভাবে মনে রাখবো ভাইয়া? মনে রাখার উপায় হচ্ছে ইউরাসিল। আমরা একটু কথাটা লেখার চেষ্টা করি, তাহলে মনে থাকবে। ইউরাসিল, ইউরাসিল। আর আছে না, আর থেকে মনে রাখবা ইউরাসিল পাওয়া যায় হচ্ছে আরএনএতে, ইউরাসিল পাওয়া যায় হচ্ছে আরএনএতে, ঠিক আছে? সো ইউরাসিল কোথায় পাওয়া যাচ্ছে? ইউরাসিল পাওয়া যাচ্ছে হচ্ছে আরএনএতে। অন্যদিকে থায়ামিন কোথায় পাওয়া যায়? থায়ামিন পাওয়া যায় হচ্ছে ডিএনএতে, ঠিক আছে? সো এই জিনিসটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে নাইট্রোজেন গঠিত ক্ষার হিসেবে ডিএনএতে পাওয়া যায় এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। অন্যদিকে আরএনএতে পাওয়া যায় এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, ঠিক আছে? এরপর বাকি থাকলো কোনটা? বাকি থাকলো হচ্ছে অজৈব ফসফেট। অজৈব ফসফেট হিসেবে ডিএনএ, আরএনএ দুইটাতেই কোনটা পাওয়া যায়? ফসফরিক অ্যাসিড। সো এই অ্যাসিডটা, ফসফরিক অ্যাসিড, খুবই শক্তিশালী একটা অ্যাসিড। এই অ্যাসিডটা যেহেতু আমাদের নিউক্লিওটাইডগুলোতে পাওয়া যাচ্ছে, প্রত্যেকটা পুঁতিতে পাওয়া যাচ্ছে, ডিএনএ হোক, আরএনএ হোক, যেটাই হোক না কেন, সেগুলার পুঁতিতে পাওয়া যাচ্ছে এই ফসফরিক অ্যাসিড। সে কারণেই ডিএনএ একটা নিউক্লিক অ্যাসিড, আরএনএ একটা নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? তার নামের লাস্টে তো অ্যাসিড না হয়ে বেসও হইতে পারতো। বেস কেন না? কারণ তার ভিতরে একটা শক্তিশালী অ্যাসিড থাকে, যেই অ্যাসিডটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। ডিএনএ তো ফসফরিক অ্যাসিড পাওয়া যায়, আরএনএ তো ফসফরিক অ্যাসিড পাওয়া যায়, ঠিক আছে? আশা করি আমাদের বায়োলজি শেখার জন্য আমরা একদম ফুললি রেডি, ঠিক আছে? আমরা কিন্তু আজকে জানার চেষ্টা করলাম কি কি পড়াইছি। দেখো, বহুত কিছু আবিষ্কার করছি আজকে, আমাদের যেগুলো অজানা ছিল, ঠিক আছে? আমরা কিন্তু চেষ্টা করছি একদম জিরো বেসিক থেকে শুরু করতে। এরিস্টটল থেকে শুরু করছি, যিনি হচ্ছে আমাদের বায়োলজির আবিষ্কারক। পরবর্তীতে আমরা চলে গেছি বায়োলজি শব্দটা বিশ্লেষণে। সেখানে আমরা দেখলাম যে জীবন কথাটা আসছে, বায়োস মানে হচ্ছে জীবন। সেই জীবনের সংজ্ঞায়ন থেকে আমরা চলে গেলাম আলটিমেটলি এত কথাবার্তায়, ঠিক আছে? জীবন জিনিসটা হচ্ছে আসলে আগে ধারণা করা হতো যে অবশ্যই কোষ দ্বারা গঠিত হতে হবে, বাট এই যে চাচা, ঠিক আছে, দিমিত্রি আইভানোভস্কি চাচা একটা জিনিস আবিষ্কার করলেন, যার নাম হচ্ছে ভাইরাস। ভাইরাস আবিষ্কার হওয়ার পর এই কোষ দ্বারা গঠিত হইতে হবে এই শর্ত ডিসমিস হয়ে গেছে। ডিসমিস হয়ে গিয়ে তখন বিজ্ঞানীরা বললেন যে কোষ দ্বারা না, জীবন হইতে হইলে জাস্ট দুইটা জিনিস থাকলেই হবে, একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এবার প্রোটিন জিনিসটা কি, নিউক্লিক অ্যাসিড জিনিসটা কি, সেটা আমরা বোঝার চেষ্টা করছি। প্রোটিন জিনিসটা হচ্ছে একটা প্রোডাক্ট বা পণ্য, যেই পণ্যটা রাইবোজোম নামক কারখানাতে তৈরি হয়, যেই পণ্যটা আসলে একটা মালার মতো দেখতে যৌগ, যে পণ্যটা আসলে একটা মালার মতো দেখতে যৌগ, যে মালার মাঝে এরকম ছোট ছোট অসংখ্য পুঁতি থাকে। এক একটা পুঁতিকে বলা হয় অ্যামিনো অ্যাসিড। একটা অ্যামিনো অ্যাসিড আরেকটা অ্যামিনো অ্যাসিডের সাথে পেপটাইড নামক বন্ধন দ্বারা যুক্ত। যেহেতু এখানে পেপটাইড বন্ধনের সংখ্যা অসংখ্য, সে কারণে প্রোটিনকে কি বলা হয়? প্রোটিনকে বলা হয় হচ্ছে পলিপেপটাইড যৌগ। প্রোটিনকে বলা হয় পলিপেপটাইড যৌগ, কারণ এখানে পেপটাইড বন্ধনের সংখ্যা অসংখ্য। সো প্রোটিন সম্পর্কে আমরা জানলাম। এরপর আমরা জানার চেষ্টা করছি নিউক্লিক অ্যাসিড সম্পর্কে। আমরা দেখলাম যে নিউক্লিক অ্যাসিড জিনিসটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে পাওয়া যায়। এই জিনিসটাও আসলে একটা মালার মতো যৌগ। মালার মতো যৌগ মানে তার ভিতরে ছোট ছোট পুঁতি থাকবে। নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে এরকম ছোট ছোট পুঁতিগুলাকে বলা হয় নিউক্লিওটাইড। যেহেতু ডিএনএ হোক বা আরএনএ হোক, তাদের ভিতরে এই নিউক্লিওটাইডের সংখ্যা অসংখ্য, প্রচুর পরিমাণে নিউক্লিওটাইড যুক্ত হয়ে একটা ডিএনএ গঠিত হয় বা আরএনএ গঠিত হয়। সে কারণে ডিএনএকেও বলা হয় পলিনিউক্লিওটাইড যৌগ, আরএনএকেও বলা হয় পলিনিউক্লিওটাইড যৌগ। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ডিএনএর ক্ষেত্রে মালা থাকে দুইটা, আরএনএ ক্ষেত্রে মালা থাকে একটা, ঠিক আছে? এই হচ্ছে পার্থক্য। এখন একটা পুঁতিকে আমরা যদি নিয়ে একটু বিশ্লেষণ করি যে একটা পুঁতি, সেটার ভিতর আসলে কি কি থাকে, তখন আমরা দেখি যে তার ভিতর হচ্ছে তিনটা জিনিস পাওয়া যায়। একটা নিউক্লিওটাইড বা পুঁতির ভিতরে তিনটা জিনিস পাওয়া যায়। একটা হচ্ছে পেন্টোশর্করা, 2 নম্বর হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষার, এবং 3 নম্বর হচ্ছে অজৈব ফসফেট। পেন্টোশর্করা হিসেবে ডিএনএতে পাওয়া যায় ডিঅক্সিরাইবোশর্করা, আর আরএনএতে পাওয়া যায় হচ্ছে রাইবোশর্করা। নাইট্রোজেন গঠিত ক্ষার হিসেবে ডিএনএতে পাওয়া যায় এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। অন্যদিকে আরএনএতে পাওয়া যায় এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। ইউরাসিল জিনিসটা হচ্ছে শুধুমাত্র কোথায় পাওয়া যায়? আরএনএতে পাওয়া যায়। আর অজৈব ফসফেট হিসেবে ডিএনএ, আরএনএ দুইটাতেই পাওয়া যায় হচ্ছে
ফসফরিক অ্যাসিড। যেহেতু ফসফরিক অ্যাসিড একটা অ্যাসিড এবং সেই অ্যাসিডটা দিয়েই হচ্ছে এই পুঁতিগুলো গঠিত হইতেছে, নিউক্লিওটাইড পুঁতিগুলো গঠিত হইতেছে, এরকম অসংখ্য পুঁতি মিলে যেহেতু হচ্ছে আমাদের ডিএনএ গঠিত হইতেছে, সেই কারণে ডিএনএ একটা নিউক্লিক অ্যাসিড, আরএনএ একটা নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, একদম মানে ক্লিয়ার করে ফেলার চেষ্টা করছি আমরা, বায়োলজিকে তছনছ করে দেওয়ার চেষ্টা করছি, যে বায়োলজি আগামী নেক্সট 2টা বছর আমাদের জীবনকে তছনছ করার চেষ্টা করবে, সেই বায়োলজিকে আমরা শুরুতেই হচ্ছে তছনছ করার চেষ্টা করলাম। এইরকম বেসিক ক্লাস তুমি ইউটিউবে অনেক খুঁজতে পারো। অনেকেই হচ্ছে কোষের গঠন থেকে শুরু করবে, অনেকে হচ্ছে অন্য কোনো একটা চ্যাপ্টার থেকে শুরু করবে, বাট এরকম জিরো বেসিক থেকে তোমাকে কেউ বোঝাবেন। ঠিক আছে, ওই জিনিসটা ভাইয়া করার চেষ্টা করছি। বায়োলজি আমরা সবসময় চেষ্টা করে ইউনিক কিছু করতে। এবার কথা হচ্ছে, যারা যারা আমাদের এই ক্লাসটা করছো এবং বুঝতে পারছো যে ভাইয়া কতটা হচ্ছে ডিপ থেকে বোঝানোর চেষ্টা করি, কতটা সহজ করে বোঝানোর চেষ্টা করি, তারা অবশ্যই হচ্ছে চেষ্টা করো ঈদের আগেই যত দ্রুত সম্ভব আমাদের এইচএসসি 27-এর নেক্সট লেভেল বায়োলজি কোর্সে ভর্তি হয়ে যেতে। নেক্সট লেভেল বায়োলজি কোর্সে আমরা চেষ্টা করব তোমাদের কলেজে ক্লাস শুরুর আগেই ইনশাল্লাহ 3টা চ্যাপ্টারে একদম বস হয়ে যেতে। ঠিক আছে, 3টা চ্যাপ্টারে আমরা যদি আগায় থাকি, তখন কলেজ যখন দৌড় দিবে, কলেজের স্যাররা যখন তাড়াতাড়ি পড়ানোর চেষ্টা করবেন, তখন কিন্তু আমরা হচ্ছে ইজিলি তাদের পেজটাকে ধরতে পারবো। ঠিক আছে, তারা আসলে কি বোঝাতে যাচ্ছেন সেই জিনিসটা আমরা কিন্তু ধরতে পারবো। না হয়তো যারা হচ্ছে কলেজে ওঠার পর বায়োলজি শুরু করবা, তারা কিন্তু অনেক ক্ষেত্রে পিছিয়ে যাবা। ঠিক আছে, আর পাশাপাশি ঈদের আগে, ঠিক আছে, ঈদের আগে আমরা হচ্ছে গিফট দিব বলছিলাম। কি কি গিফট দিচ্ছি এখন যারা ভর্তি হচ্ছে তাদের জন্য, দেখো প্রথম যেটা গিফট সেটা হচ্ছে কলেজ লাইফে আমি তো বায়োলজির অনেক নোট করতাম, দেখো কত সুন্দর করে হচ্ছে নোট করার চেষ্টা করতাম আমি। সো এটা হচ্ছে আমার কলেজ লাইফের বায়োলজির নোট খাতাম। আমার কলেজ ছিল আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ, নরসিংদীতে যেটা অবস্থিত। এই যে দেখো AKMCCর কথা আছে, আমার রোল নাম্বার পর্যন্ত উল্লেখ আছে। সো এই জিনিসটা আসলেই হচ্ছে আমার কলেজ লাইফের খাতা। সো এটা আমি তোমাদেরকে দিয়ে দিব যারা কিনা ঈদের আগে মানে ভর্তি হবো আমাদের কোর্সে। ঠিক আছে, এবং পাশাপাশি ক্যাম্বেল বায়োলজি হচ্ছে অসাধারণ একটা বই। এই বইয়ের ভিতরে অনেক কিছু তুমি জানতে পারবা। যারা হচ্ছে জীববিজ্ঞানের অলিম্পিয়াড করো বা বায়োলজি অলিম্পিয়াডের সাথে যুক্ত, তারা কিন্তু ক্যাম্বেল বায়োলজি প্রচণ্ডভাবে রকমভাবে হচ্ছে ফলো করার চেষ্টা করো। সো এই বইটাও তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ভাইয়া। ঠিক আছে, অ্যাট ফার্স্ট হোয়াটসঅ্যাপে 01635157417 এই নাম্বারে হচ্ছে মেসেজ করে দ্রুত হচ্ছে কোর্সের সাইকেল 1-এ ভর্তি হয়ে যাও। খুব দ্রুতই হচ্ছে আমরা ইনশাল্লাহ ঈদের পর সাইকেল 1-এর ক্লাসগুলো, মেইন যে ক্লাসগুলো আছে সেগুলো শুরু করে দিব। দারুণ একটা জার্নি হবে ইনশাল্লাহ। আর যেরকমটা বলতেছিলাম, এই কোর্সের নাম রাখছি আমি নেক্সট লেভেল বায়োলজি কোর্স। সো আমি অবশ্যই চেষ্টা করব আজকে যেরকম ডিটেলস বুঝায়া, বেসিক বুঝায়া তোমাদের বায়োলজির বেসিকটাকে 0 থেকে নেক্সট লেভেলে নেওয়ার চেষ্টা করছি, সেরকমভাবেই বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাকেই আমি এই কোর্সে পড়িয়ে তোমাদের সাইকেলগুলোতে বায়োলজির যে প্রিপারেশন, এইচএসসি বায়োলজির প্রিপারেশনকে একদম 0 থেকে নেক্সট লেভেলে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো খুব দ্রুতই হচ্ছে চেষ্টা করো ভর্তি হয়ে দিতে। প্রথম 250 জনই কিন্তু আমি যে গিফট দুটোর কথা বললাম সেই গিফট দুটো পাবা। অলরেডি দেখছো 157 জন ভর্তি হয়ে গেছে। তুমি দ্রুত ভর্তি হয়ে যাও। দেখা হবে তোমার সাথে কোর্সের ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।